সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির পর্দায় ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালের সৌজন্যে স্বাস্থ্য কথা আয়োজনটিতে আপনাদের সাথে আছি আমি সালমা সাথে খান। দর্শক এই আয়োজনটিতে আমরা একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলি এবং আমাদের সাথে উপস্থিত থাকেন বিশেষজ্ঞ চিকিৎসক। তাই ধারাবাহিকতায় আজ আমরা কথা বলবো স্পন্ডাইলোসিস কি এবং এর চিকিৎসা নিয়ে। এই বিষয়টিতে পরামর্শ দেওয়ার জন্য আমাদের সাথে বরাবরের মতে উপস্থিত আছেন ডক্টর এম ইয়াসিন স্যার, চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট, ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটাল। স্যার আপনাকে আমন্ত্রণ করছি আমাদের আজকের আয়োজনটিতে। জি, আপনাকেও ধন্যবাদ। স্যার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য আপনি সংযুক্ত হয়েছেন আমাদের সাথে। আশা করছি আজকের বিষয়টিতে আমরা আমাদের দর্শকদেরকে প্রপার কিছু গাইডেন্স এবং পরামর্শ দিতে পারবো। জি, নিশ্চয়ই। দর্শক আজকের বিষয়টি নিয়ে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। এনটিভির অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি এই আয়োজনটি সম্প্রচারিত হচ্ছে। প্রশ্নটি করবার আগে অবশ্যই আপনাদের যাবতীয় তথ্য যেমন বয়স, ওজন, উচ্চতা এবং কি সমস্যায় ভুগছেন, কতদিন ধরে ভুগছেন বিষয়গুলো আমাদেরকে জানাবেন। আপনাদের উত্তরগুলো দিতে তাহলে আমাদের সুবিধা হবে। স্যার যেমনটি বলছিলাম যে স্পন্ডাইলোসিস এবং এর বিভিন্ন বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। শুরুতেই যদি একটু জেনে নিই আপনার কাছে যে এই বিষয়টি আসলে কি এবং শরীরের আসলে কোথায় কোথায় হওয়ার সম্ভাবনা রয়েছে। জি, অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের এই স্পন্ডাইলোসিস হচ্ছে এটা গ্রিক ওয়ার্ড। এটাকে যদি আমরা একটু সাধারণ বাংলায় বলি, স্পাইন অর্থ আমরা বুঝি যে আমাদের মেরুদণ্ড। দর্শকদের একটু দেখাই যে পুরাটা স্পাইন বলি আমরা। এবং এই স্পাইনে যে বোনস গুলা রয়েছে এটাকে সাধারণ মানুষ আমরা বাংলায় কশেরুকা বলি। বাংলায় কশেরুকা বললেও এটাকে ইংলিশে আমরা ভার্টিব্রা বলি বা মেডিকেল ভাষায়। এই ভার্টিব্রা গুলা যখন ক্ষয় হয় বা ডিজেনারেটিভ চেঞ্জ হয় তখন এটাকে আমরা স্পন্ডাইলোসিস বলি। তো স্পাইনের যখন ক্ষয় রোগ হয় তখন এটাকে আমরা স্পন্ডাইলোসিস বলি বা মানে বাংলায় যদি বলি স্পাইনের ক্ষয় রোগ। তো স্পাইনের এই ক্ষয় রোগটা বা স্পন্ডাইলোসিসটা সাধারণত যেখানে স্পাইনে মুভমেন্ট বেশি হয় সেইখানে বেশি হয়ে থাকে। তার মধ্যে ঘাড়ের যে অংশটা যেটাকে আমরা সার্ভাইকাল স্পাইন বলি এবং লাম্বোস্যাক্রাল স্পাইন যেটাকে আমরা কোমরের অংশ বলি। আমরা যদি দেখাই তাহলে ঘাড়ের এই অংশে এখানে 1 থেকে শুরু করে 7 ভার্টিব্রা পর্যন্ত এই জায়গায় আমাদের মুভমেন্টটা বেশি হয়। আবার কোমরের অংশে কোমর থেকে কোমরের নিচের অংশ এই দুইটা জায়গায় সাধারণত এই সমস্যাটা বেশি হয়। এটা হলো সার্ভাইকাল স্পাইন এবং লাম্বোস্যাক্রাল স্পাইন। এই দুইটা জায়গায় সাধারণত এই স্পন্ডাইলোসিসটা আমরা বেশি পেয়ে থাকি। স্যার আপনি যেহেতু বলছিলেন যে দুই জায়গাতেই হতে পারে ঘাড় এবং কোমর এবং এটি নির্দিষ্ট কোনো একটি জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে না, সেক্ষেত্রে এই আহ, আহ, প্রকার ভেদে বা জায়গা ভেদে উপসর্গগুলো কি হতে পারে এবং উপসর্গে কোনো ভিন্নতা আপনারা লক্ষ্য করেন কিনা? জি, ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই জায়গা ভেদে অবশ্যই ভিন্নতা থাকে। যদি আমাদের সার্ভাইকাল স্পাইন বা ঘাড়ের অংশে স্পন্ডাইলোসিস হয়, তখন উপসর্গগুলো এরকম থাকে যে তার ঘাড় ব্যথা থাকে, ঘাড় থেকে পেইনটা রেডিয়েট করে হাতের দিকে চলে আসে, অনেক সময় পিঠের দিকে যায়, অনেক সময় বুকের দিকে চলে আসে। অর্থাৎ সার্ভাইকাল স্পাইনের যে ভার্টিব্রা গুলাতে ইনভলভমেন্টটা বেশি থাকে, সেখান থেকে নার্ভ রুট অনুযায়ী যে নার্ভের উপর কম্প্রেশন সেই নার্ভের ডিস্ট্রিবিউশন অনুযায়ী পেনটা রেডিয়েট করতে থাকে। যদি একটু আপার রিজনে হয় সার্ভাইকাল 2, 3, 3, 4 তখন অনেক সময় ঘাড় থেকে মাথার দিকে কিছু নার্ভ যায়। মাথার পিছনের অংশে যেটা অক্সিপিটাল রিজন বলি আমরা এই অংশে ব্যথা হতে পারে। অনেক সময় ভার্টিগো হতে পারে। কারো কারো ক্ষেত্রে আমরা পাই যে পেইনটা ঠিক আমাদের ঘাড় থেকে শুরু করে স্ক্যাপুলা পর্যন্ত এই অংশে ব্যথা হয় এবং ঠিক ওই বরাবর বুকের দিকেও ব্যথা করে। তো এই ডিস্ট্রিবিউশন অনুযায়ী যদি নার্ভের উপর কম্প্রেশন থাকে তখন এরকম হয়। অনেক সময় সার্ভাইকাল 5, 6, 7 লেভেলে যখন হয় তখন ঘাড় থেকে শুরু করে পুরো হাতের দিকে ব্যথাটা চলে আসে। হাতে ঝিনঝিন, অবশ মনে হয়। হাতটা অনেক সময় ভারী মনে হয়। কোনো কোনো ক্ষেত্রে বার্নিং সেনসেশন বা জ্বালা-পোড়া করে, জ্বলে যায় এরকম উপসর্গ থাকে। ঠিক তেমনই যখন এটা লাম্বোস্যাক্রাল স্পাইন বা কোমরের অংশে হয় তখন পেইনটা রেডিয়েট করে আমাদের কোমর থেকে শুরু করে পুরো পায়ের আঙ্গুল পর্যন্ত চলে যায়। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে যদি উপরের অংশে যেমন লাম্বার 2, 3, 3, 4 এরকম লেভেলে কম্প্রেশন থাকে তখন কোমর থেকে শুরু করে গ্রোইনের দিকে আবার থায়ের অংশে ব্যথা হয়। যখন এটা লাম্বার 4, 5, 5S1 এরকম অংশে থাকে তখন পেইনটা রেডিয়েট করে পুরো পায়ের আঙ্গুল পর্যন্ত চলে যায়। আমাদের এই নার্ভের যে ডিস্ট্রিবিউশন যেটাকে আমরা সাইটিক নার্ভ বলি সেই নার্ভের ডিস্ট্রিবিউশন অনুযায়ী পুরা আমাদের গ্লুটিয়াল রিজন বা নিতম্বের পিছন থেকে শুরু করে হাঁটুর নিচের মাংসপেশি হয়ে একেবারে আঙ্গুল পর্যন্ত পেইনটা বিস্তৃত হয়। পেশেন্টদের কমপ্লেন এরকম থাকে যে কোমর থেকে পুরো পা জুড়ে ব্যথা, পাটা ঝিনঝিন, অবশ করে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে ব্যথাটা অনেক সময় বেশি হয়ে যায়।
একটু রেস্টে থাকলে ব্যথাটা কমে। আবার কারো ক্ষেত্রে পাটা ভারী হয়ে অবশ মনে হয়, একটু জ্বালা-পোড়া করে, বার্নিং সেনসেশন এরকম অনুভূত হয়। তো আসলে মূলত ওভারঅল এই ধরনের ক্লিনিক্যাল প্রেজেন্টেশন বা ক্লিনিক্যাল ফিচার নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। স্যার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই বিষয়টি নিয়ে আপনার কাছে আরো কিছু তথ্য আমরা নিবো। কিন্তু তার আগে অনেকের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে ঘাড় ব্যথা এবং কোমর ব্যথা খুবই সাধারণ একটি বিষয় অনেকের কাছে মনে হয়। সেক্ষেত্রে সাধারণ ব্যথার সাথে স্পন্ডাইলোসিস এর কোনো তারতম্য বা ভিন্নতা আছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আসলে এই ডিজিজ গুলা আসলে ভেরি করে। যেমন আমরা ঘাড় ব্যথা বা কোমর ব্যথা অনেকগুলি কারণে হয়ে থাকে। কারণ অনুযায়ী ট্রিটমেন্ট কিন্তু ভিন্নতা থাকে। তো সেক্ষেত্রে যেমন একজনের হয়তো একটু স্প্রেইন বা স্ট্রেন হলো, একটু ট্রমা হলো, আঘাত পেল। সেই যে লোকাল পেইনটা সেটা এক ধরনের পেইন হয়। যখন এই ধরনের ডিজেনারেটিভ ডিজিজ এর কারণে পেইন হয় তখন পেইনের সিভিয়ারিটি অন্যরকম থাকে। পেইনের যে উপসর্গ যেটা আমি বললাম ভিন্ন রকম থাকে, রেডিয়েশন থাকে। আবার এই রেডিয়েশনটা আরো অন্য ডিজিজেও হতে পারে। যেমন স্পন্ডাইলোসিস ছাড়াও কারো যদি ডিস্ক প্রোল্যাপস হয় বা ডিস্ক হার্নিয়েশন হয় সেক্ষেত্রেও এরকম রেডিয়েশন থাকতে পারে। আবার কারো স্পাইনাল ক্যানাল স্টেনোসিস যদি থাকে সেক্ষেত্রে এরকম রেডিয়েশন থাকতে পারে। এইজন্য উপসর্গটা আসলে অনেক সময় মিলে যেতে পারে অন্য ডিজিজের সাথে। আমরা এইজন্য বলি যে কি কারণে আপনার পেইনটা হচ্ছে সেটা নির্ণয় করতে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। অন্যথায় দেখা যায় যে একই ধরনের উপসর্গ থাকলেও রোগের ভিন্নতা থাকতে পারে। অনেক ধন্যবাদ জানাচ্ছি এই বিষয়টি আমাদেরকে জানানোর জন্য। স্যার একটু আপনার কাছ থেকে এখন জেনে নিব যে আসলে কাদের হবার সম্ভাবনা বেশি থাকে বা কারা বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে স্পন্ডাইলোসিস এর ক্ষেত্রে? জি, ধন্যবাদ। আমরা ১ম এই বলেছি যে স্পন্ডাইলোসিস হলো একটা ডিজেনারেটিভ ডিজিজ। এটা বয়সজনিত রোগ। সাধারণত above 40 হলে আমাদের যেমন চুল পেকে যায়, হাড়ের এরকম ক্ষয় হতে থাকে এবং এই ডিজেনারেশন গুলা শুরু হতে থাকে। কিন্তু বর্তমান সময়ে আমরা আমাদের প্র্যাকটিসে বা আমাদের দৈনন্দিন অভিজ্ঞতায় যেটা দেখতে পাচ্ছি, আমাদের খাদ্য-খাবার, আমাদের এনভায়রনমেন্ট, আমাদের কাজের ধরন, জীবনযাত্রা প্রণালীতে অনেক পরিবর্তন হওয়াতে এটা আমরা একটু আর্লি পাচ্ছি। এখন যেটা 40-45 এ হওয়ার কথা ছিল, এখন আমরা 30-35 এরকম এজেও এই সমস্যাগুলো দেখতে পাচ্ছি। এছাড়া দেখা যায় যে মানুষগুলা প্রতিনিয়ত মানে কোমর বা ঘাড়ের উপরে কম্প্রেশন মানে প্রেশার নিয়ে কাজ করে, যেমন যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করে, দীর্ঘক্ষণ বসে কাজ করে, যারা ড্রাইভিং করে, হাউসহোল্ড ওয়ার্ক করে, হাউসওয়াইফ তারা এই ধরনের সমস্যায় বেশি ভুগে থাকে। কারণ ঘাড় এবং কোমরের অংশে যাদের মুভমেন্ট বেশি হয়, জার্কিং বেশি হয়, ঝাঁকি লাগে, এ ধরনের কাজের সাথে যারা রিলেটেড তাদের এই সমস্যাটা বেশি দেখা যায়। ইন জেনারেলি যে কেউ এই সমস্যায় ভুগতে পারে, তবে এই প্রফেশনাল বা এই ধরনের কাজের সাথে যারা জড়িত তারা প্রায়শই বেশি ভুগে থাকেন। স্যার যেহেতু বলছিলেন যে অকুপেশনের একটি অনেক বড় একটি হাত রয়েছে এবং অকুপেশন ভ্যারি করে বা লাইফস্টাইলও ভ্যারি করে, সেক্ষেত্রে এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করা বা যারা অকুপেশনের সাথে জড়িত তাদের ক্ষেত্রে আপনারা সাধারণত কি পরামর্শ দিয়ে থাকেন? জি, ধন্যবাদ। আসলে নিশ্চয়ই অকুপেশনাল কিছু হ্যাজার্ড থাকে। তবে দেখা যায় যে আমরা এই কাজগুলাকে তো একবারে পরিবর্তন করা সম্ভব না। তবে কাজের মধ্যে যেন আমরা এই জিনিসটা থেকে পরিত্রাণ পেতে পারি বা এটা প্রিভেন্ট করতে পারি, সেজন্য কিছু নিয়ম-কানুন মেনে চলার কথা আমরা বলি। যেমন একজন হয়তো ব্যাংকার বা একজন ডেস্ক জব ওয়ার্কার, একজন হয়তো কম্পিউটার ইঞ্জিনিয়ার। তারা দীর্ঘক্ষণ বসে কাজ করতে হয়। অনেক সময় কম্পিউটারে কাজ করতে হয়, অনেক সময় লেখালেখি করতে হয়। তো এই ক্ষেত্রে আমরা বলি যে ০.৫ ঘন্টা বা ৪০ মিনিট বা ১ ঘন্টা পরে একটু ৫ মিনিট ব্রেক নেওয়া এবং স্পাইনের যে স্বাভাবিক মুভমেন্ট গুলা সেগুলা করা। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কাজের ধরন অনুযায়ী ৮ ঘন্টা, ১০ ঘন্টা বা অনেক ক্ষেত্রে ৫ থেকে ৭ ঘন্টা একই পজিশনে বসে আমরা কাজ করি। তখন এই যে প্রলং টাইম বসে থাকার ফলে আমাদের ঘাড়ের এবং কোমরের অংশে যে স্পাইনে একটা কার্ভ থাকে, এই কার্ভ গুলা স্ট্রেইট হয়ে যায়। তখন তার যে মাংসপেশি লিগামেন্ট গুলা হোল্ড করে রাখে সেগুলা উইকনেস চলে আসে এবং গ্র্যাজুয়ালি তখন এই স্পেস গুলা ন্যারো হয় এবং এই সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বা সার্ভাইকাল ডিস্ক প্রোল্যাপস বা লাম্বার স্পন্ডাইলোসিস, লাম্বার ডিস্ক প্রোল্যাপস এই ধরনের প্রবলেম গুলা ক্রিয়েট হতে থাকে। তো এই পজিশন গুলাকে আমরা চেঞ্জ করতে বলি। কিছু সিম্পল এক্সারসাইজ বা লাইফস্টাইলে কিছু পরিবর্তন নিয়ে আসলে অনেকাংশে এগুলা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব বা এগুলা কমিয়ে নিয়ে আসা সম্ভব। ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে। আমাদের আজকের এই আয়োজনটিতে সময় হলো ছোট্ট একটি বিরতি নিবার। আশা করছি বিরতি থেকে ফিরে এসে আরো বিষয় নিয়ে আপনার কাছে পরামর্শ নিতে পারবো। জি, নিশ্চয়ই। দর্শক, আমাদের এই আয়োজনটিতে সময় হলো স্বল্প একটি বিরতি নিবার। আশা করছি এনটিভির সাথেই থাকবেন। মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার। বিগত 10 বছর ধরে
পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে। সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি। এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে, খরচ করেছেন হাজার হাজার টাকা। সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন, তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার। নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন। কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে। বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট, তেমনি দেশে হাঁটু, ঘাড়, কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি এনটিভির পর্দায় ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালের সৌজন্যে স্বাস্থ্য কথা আয়োজনটিতে। আজ কথা হচ্ছে স্পন্ডাইলোসিস এবং এর চিকিৎসা নিয়ে। আমাদের সাথে পরামর্শ দেওয়ার জন্য উপস্থিত আছেন ডক্টর এম ইয়াসিন আলী স্যার। স্যার, বিরতির আগে আমরা বেশ কিছু পরামর্শ আপনার কাছ থেকে নিচ্ছিলাম আজকের বিষয়টির উপর। পরবর্তী যে বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাইবো যে যাদের এই ধরনের সমস্যা হয়েছে তারা আসলে যখন বুঝতে পারবেন বা কিভাবে বুঝবেন, এবং আপনাদের কাছে যখন আসেন আপনারা নির্ণয় করার জন্য সাধারণত কি কি পরীক্ষা নিরীক্ষা করে থাকেন? জি, খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টা। আসলে রোগ নির্ণয় কিন্তু খুব জরুরি প্রত্যেকটা রোগের ক্ষেত্রেই। সেক্ষেত্রে আমরা কয়েকটা ধাপে এই জিনিসটা করে থাকি। প্রথমত রোগীর হিস্ট্রি, যেটা খুবই ইম্পোর্টেন্ট। আমরা অনেক সময় দেখতে পাই যে রোগীর হিস্ট্রি থেকেই তার রোগটা অনেকাংশে নির্ণয় করা যায়। এছাড়া এর ক্লিনিক্যাল কিছু এক্সামিনেশন আমরা করে থাকি, সেটা ঘাড় অথবা কোমর যে অংশেই হোক, আমাদের ক্লিনিক্যাল কিছু ইনভেস্টিগেশন বা টেস্ট আছে, ক্লিনিক্যাল এক্সামিনেশন আমরা বলি। সেটার মাধ্যমে আমরা কিছুটা রোগ নির্ণয় করি। এর সাথে, সাথে কিছু, কিছু ক্ষেত্রে অনেক সময় কিছু রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন এর প্রয়োজন পড়ে। অনেক সময় সার্ভাইকাল স্পাইন বা লাম্বোসার্কাল স্পাইনে এক্স-রে বা এমআরআই এই জাতীয় টেস্টেরও প্রয়োজন পড়তে পারে। আবার অনেক সময় দেখা যায় যে বেশ কিছু ট্রমাটিক হিস্ট্রি থাকে, অনেক সময় অকুপেশনাল কিছু হ্যাজার্ড থাকে। সব ক্ষেত্রে মিলে অনেক সময় সিটি স্ক্যান, মানে বোনস এর অবস্থানগুলো বোঝার জন্য এই ধরনের টেস্ট বা ইনভেস্টিগেশন এর প্রয়োজন পড়ে। স্যার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি চিকিৎসা বিষয়টি জানবার আগে বা জানার সাথে আমি জিজ্ঞেস করতে চাই, যেহেতু আপনি শুরুতেই বলছিলেন যে স্পন্ডাইলোসিস সাধারণত দুই জায়গাতে হয়ে থাকে, একটা ঘাড়ের অংশে এবং কোমরের অংশে। এই বিষয়গুলো নির্ণয় করার পর সাধারণত এই প্রকারভেদে কি চিকিৎসা প্রক্রিয়া ভিন্ন হতে পারে কিনা? জি, নিশ্চয়ই। আসলে ট্রিটমেন্ট তো রোগ অনুযায়ী অবশ্যই ভেরি করে। যেমন ঘাড়ের অংশে যদি কারো সার্ভাইকাল স্পন্ডাইলোসিস হয়, সেক্ষেত্রে তার ট্রিটমেন্ট এক ধরনের থাকে। কারো যদি সার্ভাইকাল স্পাইনাল ক্যানাল স্টেনোসিস হয়, সেখানে ট্রিটমেন্টের ভিন্নতা থাকে। কারো যদি সার্ভাইকাল ডিস্ক প্রোল্যাপস হয়, সেক্ষেত্রেও ট্রিটমেন্টের ভিন্নতা থাকে। তো এরকমভাবে ঠিক লাম্বোসাক্রাল স্পাইন বা কোমরের অংশ যদি এই ধরনের ভিন্নতা থাকে, ট্রিটমেন্টের ভেরিয়েশন থাকে। তবে মূল যে ট্রিটমেন্ট আমরা এখানে করে থাকি স্পন্ডাইলোসিসে, মূলত যেটা হয় যে ডিস্ক স্পেস গুলো ন্যারো হয়ে যায়, যে আমাদের দুই ভার্টিব্রার মাঝখানে যে স্পেসটা থাকে সেটা কমে যায়, যে নার্ভের উপর কম্প্রেস করে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছোট পাখি ছোট মতো হাড় বৃদ্ধি পায়, যেটাকে আমরা অস্টিওফাইট বলি। সেটাও যে নার্ভের উপর কম্প্রেস করে, এবং যে নার্ভ ক্ষতিগ্রস্ত সেই ডিস্ট্রিবিউশন অনুযায়ী পেনগুলো ছড়িয়ে যায় বা রেডিয়েট করে। তো এইজন্য আমরা যে জায়গাটায় কম্প্রেশন, সেই কম্প্রেশনটাকে রিলিজ করি, এবং সেই রিলিজের ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্টটা একটা সমন্বিত চিকিৎসার প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রে কিছু মাসল রিল্যাক্সেন্ট বা ব্যথানাশক ওষুধের প্রয়োজন পড়ে। সাথে, সাথে ফিজিওথেরাপিতে আমাদের কিছু ইলেক্ট্রোমেকানিক্যাল ইকুইপমেন্টস এর প্রয়োজন পড়ে। অনেক সময় কিছু এক্সারসাইজ এর প্রয়োজন হয়। কিছু, কিছু ম্যানুয়াল থেরাপির মাধ্যমেও আমরা এই ডিস্ক স্পেস গুলাকে বাড়িয়ে দিতে পারি। এর পাশাপাশি যেটা হয়, রোগীকে কিছু সিম্পল এক্সারসাইজ আমরা করতে বলি, যেটা এই জিনিসটাকে মেইনটেইন করতে সাহায্য করে। যেমন ধরেন আমরা এই ডিস্কটাকে একটু হাইট বাড়িয়ে দিলাম, আবার জিনিসটা ফিরে আসলো, রিকারেন্টলি দেখা গেল, তাহলে তো দীর্ঘমেয়াদী ভালো থাকা যাবে না। এজন্য যে হাড়গুলা আমরা সরিয়ে পজিশনে নিয়ে আসছি, সেটাকে যেন সঠিক জায়গায় ধরে রাখা যায়। এজন্য এই হাড়গুলাকে মূলত মাংসপেশি, লিগামেন্ট এগুলাই সঠিক জায়গায় ধরে রাখে। সেই মাসল এবং লিগামেন্ট গুলাকে যদি আমরা শক্তি বৃদ্ধি করতে পারি, এবং সাথে, সাথে আমাদের ডেইলি লিভিং, যে এক্টিভিটিস অফ ডেইলি লিভিং যেটা আমরা বলি, সেখানে কিছু পরিবর্তন আমরা আনতে পারি। যেমন দেখা যায় আমরা যেটা কিছুক্ষণ আগে বললাম যে আমরা
কাজ করার ক্ষেত্রে যদি মনিটরে কাজ করতে হয় একটু হাই লেভেলে নিয়ে কাজ করব। আমরা ০.৫ ঘন্টা ৪০ মিনিট পরে একটু ৫ মিনিটের ব্রেক নিব। কিছু সিম্পল মুভমেন্ট যেমন ঘাড় এবং কোমরের অংশের যে আমরা বলি নরমাল রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ, যেমন আমরা ঘাড়টাকে উপরে নেওয়া, নিচে নেওয়া, ডানে বামে নেওয়া। ঠিক এরকম ভাবে যদি একটু মুভমেন্ট করি তাহলে মাংসপেশি লিগামেন্ট গুলা স্টিফ হবে না, শক্ত হয়ে যাবে না। মাংসপেশির ব্লাড সার্কুলেশন গুলা ঠিক থাকবে এবং এই ধরনের সমস্যাগুলা প্রতিরোধ করতে পারবে। স্যার ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। স্যার আপনি বলছিলেন যে সমন্বিত চিকিৎসার প্রয়োজন হতে পারে স্পন্ডাইলোসিসের রোগীদের ক্ষেত্রে। সেক্ষেত্রে যদি আপনার কাছে একটু জানতে চাই যে অনেকের ক্ষেত্রেই হয়তো মনে হতে পারে যে এই ধরনের ব্যথা বেদনা হয়তো কোনো সময় ভালো হবে না বা চিকিৎসার পরবর্তীতেও অনেকের বারবার হওয়ার সম্ভাবনা থাকবে কিনা। এই ধারণাগুলো আসলে কতটুকু যৌক্তিক বা সত্যি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? হ্যাঁ, আসলে ভালো গুরুত্বপূর্ণ একটা জিনিস তুলে ধরেছেন আপনি। আসলে এই ডিজেনারেটিভ ডিজিজ গুলার ক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন আমরা আমাদের মাথার চুল যদি একবার পেকে যায় এটা কিন্তু আর আগের মতো হবে না। ঠিক তেমনি ডিজেনারেটিভ ডিজিজ বলতে আমরা যেটা বুঝি বয়সজনিত হাড়ের ক্ষয়রোগ, এগুলা পুনরায় আগের মতো কখনোই হবে না। তবে তার যে কষ্টগুলা হচ্ছে, যে উপসর্গগুলা আছে সেগুলাকে রিমুভ করা যায়। তার কষ্টটা কমানো যায়। বোনসের ইরোশন গুলা যাতে কম হয় সেজন্য কিছু সাপ্লিমেন্ট, ক্যালসিয়াম, ভিটামিন ডি জাতীয় খাবার খাদ্য তালিকায় রাখতে হবে। কিছু সাপ্লিমেন্ট খেতে হবে। সাথে, সাথে কিছু ফিজিক্যাল এক্সারসাইজ এর কথা আমরা বলি, যেটা করলে মাসল লিগামেন্ট গুলার স্ট্রেংথ ঠিক থাকবে, যাতে অন্যের এই কষ্টটা যেন না হয়। এইজন্য আরেকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় দেখতে পাই যে কিছু রোগীদের ক্ষেত্রে যে এই ধরনের ব্যথাগুলো যখন হয় উনি হয়তো ব্যথানাশক ওষুধ খেলেন, একটু ব্যথাটা কম থাকলো, বন্ধ করলো, আবার পেইনটা চলে আসলো। এজন্য জি। তাদের মধ্যে একটা ধারণা থাকে যে এই ধরনের সমস্যাগুলো একবারে নিরাময় হয় না। কিন্তু আমরা আমাদের এক্সপেরিয়েন্স এ দেখতে পাই যে রোগীগুলা ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি নেয় এবং ফিজিওথেরাপির মাধ্যমে যখন আমরা স্পেসটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিতে পারি, যে নার্ভের উপর কম্প্রেশন আছে সেটাকে রিলিজ করতে পারি, তাহলে রোগীরা দীর্ঘমেয়াদী ভালো থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ১০-১২ বছর পরে আবার হয়তো সমস্যাটা আবার রিকার করতে পারে। সেক্ষেত্রে আবার কয়েকদিন ফিজিওথেরাপি নিলে আবার দীর্ঘদিন ভালো থাকা যায়। আর কিছু জিনিস মেইনটেন্যান্স করতে হয়। আমরা বলি যে তার ঘাড়ের মাংসপেশি লিগামেন্ট গুলার শক্তি যেন ঠিক থাকে, এজন্য কিছু সিম্পল এক্সারসাইজ আমরা রোগীদেরকে শিখিয়ে দিই, যেটা উনি বাসায় যদি নিয়মিত করেন তাহলে এই জিনিসটা রিকারেন্টলি আর দেখা যাবে না। কিন্তু আমরা অনেকের ক্ষেত্রে দেখতে পাই যে একটু ভালো হয়ে গেলে আর এক্সারসাইজ গুলা করার ওনার ওই জি সদিচ্ছাটা স্যার, থাকে না আমি বা এই অনেক সময় বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম। যেমনটি আপনি বলছিলেন ইতিমধ্যে যে অনেকে ভালো হয়ে গেলে আর ওষুধগুলো কন্টিনিউ করেন এবং ফলো আপের একটি বিষয় থাকে যে কিছুদিন পর যখন ব্যথা ঠিক হয়ে যায় তারা হয়তো ফলো আপেও আসছে না এবং ওষুধগুলো কন্টিনিউ করছে না। এবং আরেকটি বিষয় যেটি আমরা যখন ফিজিক্যাল এক্সারসাইজ বা ব্যায়ামের কথা যখন চলে আসে তখন আমরা মনে করি অনেক সময় লেন্দি প্রসেস এবং আমাদের দৈনন্দিন ব্যস্ত জীবন থেকে আমরা সেই সময়টি বের করতে পারবো কিনা এই বিষয়টি নিয়ে অনেক কনফিউশনে ভোগেন। এটি নিয়ে যদি স্যার একটু বলতেন। হ্যাঁ, নিশ্চয়ই আপনি যথেষ্ট মানে যথার্থই বলেছেন। কারণ এই ক্ষেত্রেই আমাদের অনেক অবহেলা থাকে। আমরা অনেক সময় দেখতে পাই যে এই স্পন্ডাইলোসিসের চিকিৎসার ক্ষেত্রে যে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট প্রসিডিউর গুলা অনেক ক্ষেত্রে কারো ২ সপ্তাহ ৩ সপ্তাহ টানা নিতে হয়। তো এই ক্ষেত্রে অনেকেই কাজের ব্যস্ততা থাকে। আবার অনেক সময় একটু ব্যথাটা কমে আসলে অলসতামূলক ভাবে তখন ওই কন্টিনিউ করে না। সেটাও কিন্তু ব্যথাটা ফিরে আসার আরেকটা কারণ। দেখা যায় যে কারো হয়তো ১৪ টা সেশন নেওয়ার কথা, উনি ৭ টা বা ৮ টা নেওয়ার পরে অ অনেকাংশে ব্যথাটা কমে গেল, উনি আর কন্টিনিউ করলেন না। তো এই যে পুরো প্রসিডিউরটা শেষ না হওয়াতে জিনিসটা কিছুদিন পরে আবার রিকারেন্টলি দেখা যায়। এটা যেমন তার নিজের জন্য শারীরিকভাবে কষ্টের, অন্যদিকে চিকিৎসার প্রতিও একটা অনাস্থা তৈরি হয় যে না, অনেকদিন ট্রিটমেন্ট নিলাম কিন্তু পুরাপুরি ভালো হলাম না। তো এই ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে এবং একজন যে চিকিৎসকের অধীনে উনি চিকিৎসাটা নিচ্ছেন তার পরামর্শ অনুযায়ী কোর্সটা কমপ্লিট করা এবং ফলো আপ করা এবং এক্টিভিটিস অফ ডেইলি লিভিং বলতে যেটা আমরা বুঝি, তার যে দৈনন্দিন কাজকর্মে যে পরিবর্তনগুলা করার কথা আমরা বলি সেগুলোকে মেনে চলা। তাহলে হয়তো উনি দীর্ঘমেয়াদী ভালো থাকবে। দেখেন আমরা একটা গাড়ি যদি ইউজ করি, গাড়িকে সার্ভিস করতে হয়, মেইনটেন্যান্স করতে হয়। একটা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস ইউজ করলে সেটাকেও কিন্তু মেইনটেন্যান্স করতে হয়। ঠিক আমাদের শরীরটা সৃষ্টিকর্তা অনেক সুন্দরভাবে তৈরি করেছে। সেটাকেও যদি আমরা একটা গাইডলাইন অনুযায়ী ফলো না করি তাহলে দেখা যায় যে বিভিন্ন রকম অসুখ-বিসুখ বা সমস্যা আমাদেরকে মানে প্রতিনিয়ত লেগেই থাকবে। এইজন্য আমাদের এই সমস্যাকে পরিত্রাণ বা প্রতিরোধ করতে হলে আমাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে। অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার। আমাদের সময় হলো আরো একটি বিরতি নেবার। বিরতির পর ফিরে এসে আরো কিছু পরামর্শ নিব আপনার কাছ থেকে। জি, নিশ্চয়ই। দর্শক, সময় হলো আরো একটি স্বল্প বিরতি নেবার। আশা করছি সেই পর্যন্ত এনটিভির সাথেই থাকবেন।
ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ডাক্তার এম ইয়াসিন আলী স্যারের তত্ত্বাবধানে চিকিৎসা দেয়া হয়। অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস ও পঙ্গু রোগের আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ঠিকানা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, হাউস নাম্বার 12/1, রোড নাম্বার 4/A, ধানমন্ডি, ঢাকা 1205। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি এনটিভির পর্দায় ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালের সৌজন্যে আজ কথা হচ্ছে স্পন্ডাইলোসিস কি এবং এর চিকিৎসা নিয়ে। আমাদের সাথে আছেন পরামর্শ দেবার জন্য ডক্টর এম ইয়াসিন আলী স্যার। আমি একজন দর্শকের প্রশ্ন দেখতে পাচ্ছি, আরোহী মিম তিনি প্রশ্ন করেছেন এক্স-রেতে L3 L4 এর চিকিৎসার ব্যাপারে যদি বলতেন স্যার। হ্যাঁ, ধন্যবাদ। আসলে দর্শক যেটা বলেছেন এখানে আংশিক কোশ্চেন, আমরা বলবো যে কোমরের লাম্বার 3 এবং 4 এই রিজনে সমস্যা আছে তার। কিন্তু সমস্যাটা মূলত কি এবং চিকিৎসক কি সমস্যার কথা বলেছেন এই বিষয়গুলো বিস্তারিত জানা দরকার। সাধারণত যেটা হয় যে এই লেভেলে নার্ভের উপরে কম্প্রেশন থাকে, অনেক সময় ডিস্ক হার্নিয়েশন হয়ে যায়। আমরা যেটা দর্শকদের উদ্দেশ্যে দেখাই, নাম্বার 3 এবং 4 এই ২ টা লেভেলের কথা উনি বলেছেন। তো এখানে যে ডিস্ক আছে সেই ডিস্কটা অনেক সময় সরে যেতে পারে, নার্ভের উপর কম্প্রেশন লাগতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে যেটা নিয়ে আমরা আলোচনা করছি স্পন্ডাইলোসিস এর কারণে এখানে ডিস্ক হাইট কমে যেতে পারে। ডিস্কের পাশে যে ভার্টেব্রা গুলাতে অনেক সময় অস্টিওফাইট তৈরি হয়। এখন ওনার সমস্যাটা কি সেটা একজন চিকিৎসকের সাথে সরাসরি দেখা করে রোগটাকে নির্ণয় করে সে অনুযায়ী চিকিৎসা নিতে হবে। সাধারণত এই লেভেলের প্রবলেম হলে পেইনটা রেডিয়েট করে আমাদের গ্রোইনের দিকে, থায়ের অংশে, পায়ের পিছনে গ্লুটিয়াল রিজনে অনেক সময় ব্যথা হতে পারে। এই সমস্যার কারণে অনেক সময় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা, হাঁটাচলা করা এই ধরনের সমস্যায় ভুগতে পারেন। তো আমি বলব যে দেরি না করে আপনি নিকটস্থ একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞেরও পরামর্শ নিতে পারেন, যিনি আপনার সমস্যাটাকে অ্যাসেসমেন্ট করে একটা সঠিক গাইডলাইন আপনাকে দিবেন। ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে পরামর্শটি দেওয়ার জন্য। স্যার আপনি বলছিলেন চিকিৎসা ক্ষেত্রে সমন্বিত চিকিৎসার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে স্পন্ডাইলোসিসের ক্ষেত্রে। সেই সাথে আপনার কাছে আমি জানতে চাইবো যে কোন চিকিৎসাটি কখন এবং বয়স ভেদে চিকিৎসার তারতম্য কি ধরনের হতে পারে? জি, আমাদের এই চিকিৎসায় আমরা সবসময় গুরুত্ব দিই যে সমন্বিত চিকিৎসা বলতে আমরা এখানে বুঝি যে ব্যথানাশক ওষুধ হলো একটা সাময়িক চিকিৎসা পদ্ধতি। আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যথা হলো ফার্মেসি থেকে নিজেরা কিছু ব্যথানাশক ওষুধ নিয়ে খাই এবং এই ওষুধগুলা দেখা যায় যে সাময়িকভাবে আপনার ব্যথা কমাইলেও যে কারণে আপনার ব্যথাটা হচ্ছে সেই কারণটা কিন্তু সমাধান হয় না। সো এই দিনের পর দিন ব্যথানাশক ওষুধ খেলে অনেকের লিভার, কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গ বিকল হয়ে যেতে পারে। আমরা দেখি যে অনেক সময় তার লিভার এবং কিডনি ফাংশনের প্রবলেম হয়ে গেছে, তখন ওনারা একজন চিকিৎসকের কাছে আসছেন। সো আমি বলব যে নিজেরা অবশ্যই দোকান থেকে এই ধরনের ওষুধ কেনা থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে এবং যে কারণে ব্যথাটা হচ্ছে সেই কারণটাকে সমাধান করতে হবে। তো এখন ডায়াগনোসিস যখন কনফার্ম হলো যে তার স্পন্ডাইলোসিস আছে, এই ক্ষেত্রে দেখা যায় যে তার যে সমস্যাটা আমরা দেখে বুঝতে পারি যে ডিস্ক স্পেসটা ন্যারো হয়ে গেছে এবং অনেক সময় নার্ভের উপর চাপ লেগে আছে। সেই স্পেসটা যতক্ষণ না পর্যন্ত আমরা ওটাকে বর্ধিত করতে পারবো বা বাড়াতে পারবো, পূর্বের জায়গায় নরমাল পজিশন না আনতে পারবো, ততক্ষণ সমস্যাটার সমাধান হবে না। সো এখানে শুধু ওষুধে এটা সমাধান হবে না, পাশাপাশি তার ফিজিওথেরাপি মাধ্যমে এই স্পেসটাকে বাড়ানো। এখন আমরা স্পেসটাকে একটু বাড়াইলাম, আবার জিনিসটা আবার ব্যাক করলো, তাহলে লাভ নেই। কারণ ওই স্ট্রাকচারাল একটা চেঞ্জ চলে আসে। এই স্ট্রাকচারটাকে স্বাভাবিক অবস্থানে রাখার জন্য হাড়গুলা তো এমনিতে থাকে না, কিছু মাংসপেশি, কিছু লিগামেন্ট এই হাড়গুলাকে সঠিক জায়গায় ধরে রাখে। সো সেইগুলোর উইকনেস এর কারণে এই স্পেস গুলো ন্যারো হয়ে যায়। সেই উইকনেসটাকে স্বাভাবিক করার জন্য কিছু স্ট্রেংথেনিং প্রোগ্রাম থাকে, কিছু এক্সারসাইজ থাকে। সেগুলোর ক্ষেত্র বিশেষে মানে রোগ অনুযায়ী এবং ব্যক্তি বিশেষে এক্সারসাইজ গুলোতে ভিন্নতা থাকে, সবার জন্য সেম না। তো এই এক্সারসাইজ গুলো একজন ফিজিওথেরাপি চিকিৎসক রোগী অনুযায়ী তার সমস্যা অনুযায়ী তাকে শিখিয়ে দেন বা করান। এটা করলে জিনিসটা আস্তে আস্তে করে তার মাংসপেশি লিগামেন্ট গুলোর স্ট্রেংথ স্বাভাবিক হয়, জিনিসটা যেন আবার রিকারেন্টলি দেখা না যায়। এরকম ভাবে প্রত্যেকটা মানুষ আমরা ইন্ডিভিজুয়াল এবং প্রত্যেকের চিকিৎসাও কিন্তু ভিন্ন ভিন্ন। এজন্য একজনের প্রেসক্রিপশন দেখে আরেকজন ওষুধ খাওয়া যেমন ঠিক নয়, ঠিক ফিজিওথেরাপি চিকিৎসার ক্ষেত্রেও একজনের যে চিকিৎসাটা আছে আরেকজনের যে সেম ট্রিটমেন্ট লাগবে এটাও ঠিক না। তার রোগ ডায়াগনোসিসের পরে তার সিভিয়ারিটি কেমন, তার অন্যান্য সবকিছু বিবেচনা করে একজন ফিজিওথেরাপি চিকিৎসক তার এই ফিজিওথেরাপি চিকিৎসাটা নির্ধারণ করে থাকেন। তো এই ক্ষেত্রে অবশ্যই সচেতন হতে হবে। অনেক সময় দেখা যায় যে আমরা এই ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে
বাসার পাশে একটা ফিজিওথেরাপি সেন্টারে গেলাম, আদৌ সেখানে ফিজিওথেরাপি চিকিৎসক আছে কিনা এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখা দরকার। অন্যথায় দেখা যায় যে অপচিকিৎসার ফলে অনেকে মানে এই চিকিৎসা সম্পর্কেও একটা খারাপ ধারণা পায় এবং সে নিজে যেমন উপকার পায় না এবং তার ক্ষতিগ্রস্ততার দিকে চলে যায়। এজন্য অবশ্যই যেখানে চিকিৎসা নিবেন যেন একজন গ্র্যাজুয়েট ফিজিওথেরাপি চিকিৎসকের অধীনে ফিজিওথেরাপি চিকিৎসাটা হয় এই বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে। স্যার ধন্যবাদ জানাচ্ছি। স্যার আমরা জানি যে ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটাল দীর্ঘদিন ধরে এই সমস্ত রোগীদের চিকিৎসা দিয়ে আসছেন এবং তাদেরকে সেবা দিয়ে আসছেন। সেক্ষেত্রে ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালের যে সাকসেসফুল রেশিওটা বা রেটটা আপনার কাছ থেকে একটু স্যার জেনে নিতে চাচ্ছি। যে কতজন মানুষ এখন সুস্থ লাইফ লিড করছেন? না, ধন্যবাদ। আসলে আমরা প্রায় ১৬ বছর যাবত এই প্রতিষ্ঠানটা পরিচালনা করছি ২০০৮ সাল থেকে। তো আমাদের আল্লাহ সারানোর মালিক, তবে প্রত্যেকটা চিকিৎসক বা প্রত্যেকটা আমরা চিকিৎসা প্রফেশনাল যারা আছি সবাই চেষ্টা করি যে তার রোগী যেন ভালো হয় এবং তার রোগীরা যেখানে যে সেবাটা নিতে আসে সেটা যেন যথাযথভাবে দেওয়া হয়। তো আমরা সেই জায়গা থেকে আমাদের সর্বোচ্চ চেষ্টা এবং আপ্রাণ চেষ্টা আমরা করি এবং আপনাদের দোয়ায় অনেক রোগী আমাদের এখানে চিকিৎসা নেওয়ার পরে এখন ভালো আছে। তো এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রোগীদের সহযোগিতা বা রোগীদের কোঅপারেশনটা খুব ইম্পোর্টেন্ট। আমরা দেখতে পাই এই ধরনের ডিজেনারেটিভ ডিজিজ গুলাতে রোগী তার নিজের লাইফস্টাইলে যদি পরিবর্তন না নিয়ে আসে তাহলে জিনিসটা রিকারেন্টলি দেখা যায় এবং এই যে ট্রিটমেন্টের যে ধাপগুলা রয়েছে, কারো ৭ দিন, কারো ১০ দিন, কারো ১৪ দিন, কারো ২১ দিন, এই যে চিকিৎসকের নিয়ম অনুযায়ী এই চিকিৎসার কমপ্লিট করাটা খুব গুরুত্বপূর্ণ। যেমন অনেক সময় আমরা দেখতে পাই যে ৭ দিন, ১০ দিন, ১৪ দিনের যে কোর্স এটা কমপ্লিট করলো না, কিছুদিন পরে পেইনটা আবার চলে আসলো। তো আমরা আমাদের যে রোগীগুলা আসে তাদেরকে কিন্তু এই জিনিসগুলো বিষয়ে আমরা কাউন্সেলিং করি এবং তাদেরকে বোঝাই। সেক্ষেত্রে দেখা যায় যারা কোর্সটা কমপ্লিট করে এমন রোগী আছে যে ১৫ বছর আগে ট্রিটমেন্ট নিয়ে এখনো ভালো আছে এবং তারা পরবর্তীতে তাদের নেইবার, রিলেটিভ, আত্মীয়স্বজন কেউ যদি এই ধরনের সমস্যায় ভোগেন তাদেরকে আমাদের কাছে নিয়ে আসেন। তো এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রোগীর মানে সাথে চিকিৎসকের যে একটা রিলেশনশিপ এবং তাকে যে বোঝানো, কাউন্সেলিং করা এই জায়গাটাই আমাদের দেশে অনেক ক্ষেত্রে আমরা মানে ব্যর্থ হই বা আমরা বোঝাইতে পারি না। রোগীরাও কমপ্লেইন করে যে চিকিৎসক তার সমস্যাটা শুনলো না, না শুনেই তার প্রেসক্রিপশন করা কমপ্লিট হয়ে গেল। এই জায়গাটায় আমরা যথেষ্ট সচেতনভাবে চেষ্টা করি রোগীকে অ্যাসেসমেন্ট করা, তার সম্পূর্ণ হিস্ট্রিটা নেওয়া এবং পাশাপাশি তার ফিজিওথেরাপি চিকিৎসাগুলোর প্রতি যত্নশীল হওয়া। স্যার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমাদের সাথে আজ সংযুক্ত হয়েছেন এবং স্পন্ডাইলোসিস এর মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়টি নিয়ে আপনি এতক্ষণ ধরে আমাদের দর্শকদেরকে পরামর্শ দিচ্ছিলেন। জি, আপনাকেও ধন্যবাদ। এনটিভির দর্শকদেরকেও ধন্যবাদ। দর্শক, ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালের সৌজন্যে এইচবির পর্দায় এতক্ষণ ধরে দেখছিলেন স্বাস্থ্য কথা আয়োজনটি। আজ কথা হচ্ছিল স্পন্ডাইলোসিস কি এবং এর চিকিৎসা নিয়ে। এতক্ষণ ধরে আমাদেরকে পরামর্শ দিচ্ছিলেন ডক্টর এম ইয়াসিন আলী স্যার, চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট, ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটাল। আশা করছি স্যারের গুরুত্বপূর্ণ পরামর্শগুলো আপনাদের কাজে লাগবে। দর্শক, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। পরবর্তী অনুষ্ঠানে হাজির হয়ে যাব নতুন একটি বিষয় দিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।